কল্পনাও করিনি যে আমি আসলে মিডিয়াতে কাজ করব, অ্যাক্ট্রেস হব। আমার এয়ার হোস্টেস হওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা। আমি জাহাঙ্গীরনগর ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে ভর্তি হয়, তখন আসলে আমার অভিনয়ের প্রতি ভালোবাসা যেটা বলি সেটা আসলে আমার উপর গ্রো করেছে। জয়া আপা বা দিনার ভাই বা এটিএম শামসুজ্জামান ওনাদেরকে চোখে দেখবো, এটাই তো অনেক অন্যরকম ব্যাপার ছিল। একই সাথে স্ক্রিন শেয়ার করবো, একই সাথে খাচ্ছি। দিনার ভাইয়ের সঙ্গে আমি যখন অভিনয় করছিলাম তখন আর কি উনি বলছিলেন যে এই তুমি ডায়লগ দিচ্ছ কেন, কথা বলো, কথা কথা। মঞ্চে যেটা হয় অনেক এলাবোরেটেড করে দিতে হয়, কারণ ওই পেছনের দর্শকটা পর্যন্ত আমার ডায়লগটা পৌঁছতে হয়। কিন্তু টেলিভিশনে তো আসলে সচরাচর আমরা ব্যক্তিগত জীবনে যেরকম চলি, অনেক কথোপকথন খুব ইজিয়ার। আচ্ছা আপু, যেমনটি বলছিলেন যে প্রথম সিরিয়ালেই থাকে না যে ডেবিউ, একদম প্রথম সিরিয়ালে এই যে বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করা, যেমনটি বলছিলেন এটিএম শামসুজ্জামান, জয়া আপা, ইন্তেখাব দিনার, একটু থাকে না যে এত বড় বড় আর্টিস্ট, তাদের সাথে আমি পেরে উঠবো কিনা, অ্যাডজাস্ট করতে পারবো কিনা, এরকম কোনো নার্ভাসনেস ছিল কিনা? সেটা তো ডেফিনেটলি ছিল, কারণ প্রথমত আমার কখনো আমি কল্পনাও করিনি যে আমি আসলে মিডিয়াতে কাজ করব, অ্যাক্ট্রেস হব। এটা যেমন আমার স্বপ্নেও ছিল না। মানুষের স্বপ্ন থাকে না যে আমি বড় হয়ে এটা হব। স্বপ্ন কি ছিল? কিন্তু বড় হয়ে আমার এয়ার হোস্টেস হওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা, ওকে। তো এয়ার হোস্টেস হওয়ার ইচ্ছা ছিল, এবং যখন আমি জাহাঙ্গীরনগর ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে ভর্তি হয় তখন আসলে আমার অভিনয়ের প্রতি ভালোবাসা যেটা বলি সেটা আসলে আমার উপর গ্রো করেছে। দেন যখন আমি মঞ্চে তো কাজ করছি, এবং যখন জয়া আপা বা দিনার ভাই বা এটিএম শামসুজ্জামান ওনাদেরকে চোখে দেখবো, এটাই তো অনেক অন্যরকম ব্যাপার ছিল। এবং তাদের সঙ্গে একই সাথে স্ক্রিন শেয়ার করবো, একই সাথে খাচ্ছি, গল্প করছি, এটা আসলে অন্যরকম ব্যাপার। এটা আসলে ভয় তো এক ধরনের কাজ করছিল যে আসলে পারবো কিনা, হবে কিনা। তবে একটা নির্ভরতার জায়গা ছিল সেলিম ভাইয়ের উপর, কারণ সেলিম ভাই যেটা করতেন যে উনি আসলে আমার এখনো মনে আছে যে যেহেতু আমি মঞ্চ থেকে এসেছি, মঞ্চের তো ডায়লগ ডেলিভারি একটু অন্যরকম হয়, টেলিভিশনের থেকে একটু আলাদা। তো যখন আমি আমার দিনার ভাইয়ের সঙ্গে আমি যখন অভিনয় করছিলাম তখন আর কি উনি বলছিলেন যে এই তুমি ডায়লগ দিচ্ছ কেন, কথা বলো, কথা কথা, মানুষ হিসেবে কথা বলো। ওই জিনিসটা আমি এখনো আমার মনে হয় যে কথা বলাটা ইম্পর্টেন্ট। একটা চরিত্রের সংলাপ তো আছেই, বাট মঞ্চে যেটা হয় অনেক এলাবোরেটেড করে দিতে হয়, কারণ ওই পেছনের দর্শকটা পর্যন্ত আমার ডায়লগটা পৌঁছতে হয়। আর ওটার থিমটাও তো আলাদা থাকে, কন্টেম্পোরারি থাকে না, থাকে হয়তো পৌরাণিক কোনো কাহিনী বা কোনো একটা এইসব থাকেই তো, বা সাহিত্য নির্ভর কোনো গল্প থাকে। কিন্তু টেলিভিশনে তো আসলে সচরাচর আমরা ব্যক্তিগত জীবনে যেরকম চলি সেরকম আর কি, অনেক কথোপকথন খুব ইজিয়ার। তো প্রথম দিকে ওইটা খুব আমার খুব কষ্ট হচ্ছিল যে কি বলবো। তো তখন উনি বলছেন বেটি কথা বল, কথা কথা বল। একটা কথা প্রচলন রয়েছে, যারা নাকি মঞ্চে থেকে আসে তারা নাকি খুব ভালো অভিনয় শিল্পী হতে পারে। একজন শিল্পীর জন্য আসলে মঞ্চ কতটা গুরুত্বপূর্ণ? ভালো অভিনয় শিল্পী হতে পারে কিনা আমি সেটা বলতে পারবো না, কারণ মঞ্চ এবং টেলিভিশন দুইটা একদম ডিফারেন্ট। এবং এরকমও আছে যে অনেক অনেক গুণী অভিনেতা অভিনেত্রী আছেন যারা মঞ্চে অনেক অনেক ভালো করেছেন, কিন্তু টেলিভিশনে গিয়ে হয়তো ওইটা করতে পারেননি যে জায়গাটা মঞ্চে দিয়েছেন। তো সেই জায়গা থেকে, তবে মঞ্চ থিয়েটার আসলে অনেক ডিসিপ্লিন শেখায়, অনেক কিছু শেখায়। থিয়েটার শুধুমাত্র অভিনয় শেখায় না, অভিনয় কিভাবে অভিনয় করতে হয় সেটা শেখায় না। থিয়েটার একটা মানুষের জীবনে, সে যদি টেলিভিশনের নাটক বা সিনেমাতে অভিনয় নাও করে, তাও থিয়েটার বলবো একটা মানুষের জীবনযাপনের জন্য, প্রাত্যহিক জীবনযাপনের জন্য অনেক বেশি জরুরি। আচ্ছা, এবার এখানে আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে।